তোমাদের আচ্ছা, আমি শুরু করি। আজকে ক্লাসের আমরা দুইটা জিনিস দেখব। আহ, উম, একটা হচ্ছে গেজ কাকে বলে, আর একটা হচ্ছে রেল সম্পর্কে আমরা দেখব। আগে আমি গেজ সম্পর্কে বলতেছি। আমরা প্রথম ক্লাসে একটু বলছিলাম যে রেলের পার্মানেন্ট ওয়ে, তার মানে কনস্ট্রাক্টেড যে রেলওয়ে, সেটা যখন আমরা দেখি সেটাকে বলি পার্মানেন্ট ওয়ে। আমরা এখানে ছবি দেখতেছ, ক্রস সেকশন অফ আ পার্মানেন্ট ওয়ে। যেখানে আমাদের রেল, এটা স্লিপার, ব্যালাস্ট ব্যালাস্ট কুশন, এবং সেখানে আমাদের এমব্যাঙ্কমেন্ট, বা আমরা যেটা বলি ফরমেশন লেভেল। তোমাদের বইতে ছবি আছে, এখানে এঁকে দাও। এবং এটা হচ্ছে আমাদের গেজ। রেলের ভিতরে আমরা যেটাকে শর্টেজ ডিস্টেন্স বলি, গেজ ইজ ডিফাইন্ড এজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু রেলস। The gauge is measured as the clear minimum distance between the running faces of two rails, as shown in figure. হুম, আমরা এখান থেকে আমি চলে যাব গেজের আরেকটা এর মধ্যে। দেখো, স্যার, আপনি যে স্লাইড শো মানে ফাইলটা দেখা যাচ্ছে না এখনো। সুতরাং এটা আরেকটা বইয়ের, এখানেও গেজ বলা আছে, এবং বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গেজ আছে। আমাদের গেজ কত ধরনের? আমরা এখানে বলি ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। শুরু হয় স্ট্যান্ডার্ড গেজ দিয়ে। এখানে উইথ গুলা লেখা আছে, কত মিলিমিটার থেকে কত মিলিমিটার, এবং এখানে ফিটে। তাহলে স্ট্যান্ডার্ড গেজ 4 ফিট 8.5 ইঞ্চ থেকে 4 ফিট 918 ইঞ্চ। সেরকম ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। হ্যাঁ, এই সবগুলার উইথ কত হবে, তার মানে এই যে যেটাকে আমরা গেজ বলছি সেটা কতটুকু হবে সেটা ডিফাইন করা হচ্ছে। এই গেজটা আমরা মেজার করি, যদিও আমরা বলছি ক্লিয়ার মিনিমাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা এক এক দেশে এক এক ভাবে একটু মেজার করা হয় ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। যেমন ইউরোপে গেজ ইজ মেজার্ড এট 14 মিলিমিটার বিলো দ্য রেল টেবিল। এই রেল টেবিলের থেকে 14 মিলিমিটার বিলো। In America, it is measured at 15.88 millimeter below and rail table, and in Japan, it is measured 16 millimeter below the rail table. এটাকে আমরা বলছি গেজ। এবং গেজও আমরা বলছি কত ধরনের? 4 ধরনের: ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। বল। ওয়ালাইকুম সালাম। এখন দেখতে পাচ্ছ না? এখন দেখতে পারার কথা। দেখো।
আশা করি এখন দেখা যাচ্ছে। আমি আবার গেজের কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে আমরা রেল গেজের কথা বলছিলাম। আগের স্লাইডে দেখালাম পার্মানেন্ট ওয়ে এবং গেজের ডেফিনেশন। আমরা বলছিলাম এখানে চার ধরনের গেজ আছে: স্ট্যান্ডার্ড গেজ, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। এগুলোর উইথ এখানে বলা আছে, এই ডাইমেনশন গুলো দেওয়া আছে, তোমাদের বইতেও আছে। উম, এবং এক এক দেশে এক এক রকমের গেজ হয়, এবং সেই মেজারমেন্টটাও একটু এক এক জায়গা থেকে মেজার করা হয়। যেমন আমরা বলছিলাম যে ইউরোপে মেজার করা হয় 14 মিলিমিটার বিলো, তার মানে এই যে দেখো গেজ ক্লিয়ার ডিস্টেন্স, যদিও আমরা বলছিলাম মিনিমাম শর্টেস্ট ডিস্টেন্স, এটা মেজার করা হয় 14 মিলিমিটার বিলো দ্য রেল টেবিল। আমেরিকাতে 15.88 মিলিমিটার, এবং জাপানে তোমার 16 মিলিমিটার বিলোতে এই গেজটা মেজার করা হয়। আমরা গেজ সিলেক্ট করার জন্য আমরা কতগুলো ফ্যাক্টরস আছে, কি ফ্যাক্টরসের উপরে আমাদেরকে গেজ নির্ভর করে আমরা সিলেকশন। একটা হচ্ছে ট্রাফিক কন্ডিশন। ট্রাফিক যত বেশি হবে আমরা তত ওয়াইডার গেজ, তার মানে ব্রড গেজের দিকে যাওয়ার চেষ্টা করি, যেহেতু লোড বেশি নিতে পারে। ডেভেলপমেন্ট অফ পুয়ার এরিয়াস, পুয়ার এরিয়া বলতে বোঝা যাচ্ছে যে ফান্ডিং কম আছে, সেই সব ক্ষেত্রে আমরা ন্যারো গেজের দিকে যাই, যেহেতু কস্ট কম। কস্ট অফ ট্র্যাক, গেজের সাথে সরাসরি ট্র্যাকের কস্ট প্রপোর্শনেট, যার জন্য আমাদের যদি ফান্ড বেশি থাকে তখন আমরা ব্রড গেজের দিকে যাই, ফান্ড কম থাকলে ন্যারো গেজের দিকে যাই। নেচার অফ দ্য কান্ট্রি, যদি হিলি এরিয়া হয় তাহলে আমাদের ফান্ড থাকা সত্ত্বেও আমাদেরকে ন্যারো গেজে যেতে হয়, এবং প্লেন ল্যান্ড হলে আমরা ব্রড গেজে যাই। এখানে তোমাদের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে কোন কোন দেশে কি ধরনের গেজ আছে। যেমন আমাদের বাংলাদেশে আমাদের ব্রড গেজ আছে, মিটার গেজ আছে, আমাদের স্ট্যান্ডার্ড গেজ এবং ন্যারো গেজ নাই। আমরা এখন আরেকটা জিনিস চালু করি, সেটা হচ্ছে ডুয়াল গেজ। তার মানে ব্রড গেজ একই ট্র্যাকের উপরে ব্রড গেজ এবং মিটার গেজ।
ইন্ডিয়াতে মোটামুটি সবই আছে। এরকম বিভিন্ন দেশে তোমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে। ইউনিফর্মিটি গেজ, একটা দেশের গেজ শুড বি ইউনিফর্ম। তার মানে এক একটা জায়গায় এক এক রকমের গেজ থাকলে চলাচলে অসুবিধা হয়। যেমন আমাদের বাংলাদেশের কি, আমরা আমাদের ছিল নন ইউনিফর্ম। তার মানে ওয়েস্ট পোর্শনে, বাংলাদেশের ওয়েস্ট পোর্শনে ছিল ব্রড গেজ এবং ইস্ট পোর্শনে মিটার গেজ বেশিরভাগ। এখন আমরা এই গেজটা নন ইউনিফর্ম, দুই রিজিয়নের মধ্যে কানেকশন ঠিক করার জন্য আমরা ডুয়াল গেজ ইন্ট্রোডিউস করা হলো, যেন ব্রড গেজ এবং মিটার গেজ একই ট্র্যাক শেয়ার করতে পারে। ইউনিফর্মিটি গেজ দরকার কেন? নন ইউনিফর্ম গেজ ইনকনভেনিয়েন্স টু প্যাসেঞ্জার্স। তার মানে প্যাসেঞ্জার গিয়ে কোনোখানে নামতে হতো। তার মানে মনে করো বাংলাদেশ থেকে, এই ঢাকা থেকে আমরা রাজশাহী যাচ্ছি, তাহলে আগে প্যাসেঞ্জারদেরকে নেমে এটা ট্রেন চেঞ্জ করতে হতো। এখন আমরা সরাসরি যেতে পারি। সুতরাং এই সুবিধা অসুবিধা, ডিফিকাল্টিস ফর সেন্ডিং গুডস, ঠিক একইভাবে প্যাসেঞ্জার ছাড়া গুডস মুভমেন্টের জন্য এই ডিফিকাল্টিস হয়। এটাকে চেঞ্জ করতে হয়, লেবার বেশি লাগে, ডেলিকেট গুডস ড্যামেজ হয়, এবং উঠানামার জন্য কিছু হারানো যায়, চুরি হয়, এবং খরচ বেড়ে যায়। এবং অনেক ক্ষেত্রে এক্সট্রা ফ্যাসিলিটিস, একই স্টেশনের মধ্যে দুই ধরনের ফ্যাসিলিটিস, ব্রড গেজ এবং মিটার গেজ, দুই ধরনের ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট আমাদের লাগে। ইনসাফিসিয়েন্ট ইউজ অফ রোলিং স্টক। রোলিং স্টক আমরা বলছিলাম যেটা রোল করে। হ্যাঁ, তার মানে যেসব জিনিস চলে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা ট্র্যাক, আর একটা হচ্ছে রোলিং স্টক যেটা চলে। সুতরাং রোলিং স্টকও ইনসাফিসিয়েন্ট, তার মানে আমরা একই ইঞ্জিন ব্যবহার করতে পারি না, এক এক সময় এক এক ধরনের ইঞ্জিন ব্যবহার করতে হয়। ওয়ার টাইম ডিফিকাল্টি, যদি কোনো সময় যুদ্ধ বিগ্রহ হয় তখন যুদ্ধের সময় এই সোলজার পাঠানো সেটা ডিফিকাল্ট হয়। অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড স্টেশনস, যে অনেক ক্ষেত্রেই দেখা যায় ইকুইপমেন্ট বেশি লাগে এবং দামি দামি ইকুইপমেন্ট এবং বেশি ইকুইপমেন্ট লাগবে। ইন্ডারেন্স ফর ফিউচার কনভার্সন, যেমন বাংলাদেশের এই অবস্থায় ফিউচার কনভার্সন আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে না, এই কারণে ডুয়াল গেজের জন্য আমাদেরকে আবার তৈরি করতে হচ্ছে। সরাসরি কনভার্সন করা ইট বিকামস ডিফিকাল্ট। আমরা এখান থেকে চলে যাব, একটু রেল সম্পর্কে আমরা দেখব। আমরা রেলের ফাংশন, rails are similar to steel girders. These are placed end to end, provide continuous and level surface for the trains to move. তার মানে আমরা রাস্তা যেরকম বানাচ্ছি, আমরা রানওয়ে যেরকম বানাচ্ছি, এই রেলও উপরে আসলে ট্রেনটা চলে। সুতরাং রেলটা হচ্ছে তার কন্টিনিউয়াস সারফেস চলাচলের জন্য। এবং একটু আগে আমরা যেটা দেখলাম ফিনিশড কমপ্লিট ট্র্যাক, এটাকে আমরা বলি পার্মানেন্ট ওয়ে। এই ছবিটা আমরা দেখলাম। রেল পারফর্মস দ্য ফলোইং ফাংশনস, যে কন্টিনিউয়াস লেভেল সারফেস দিচ্ছে। রেল প্রোভাইডস পাথওয়ে উইথ এ স্মুথ অ্যান্ড হ্যাজ এ লেস ফ্রিকশন, ফ্রিকশন কমানোর জন্য, কারণ ফ্রিকশন কমলে আমরা স্পিড বাড়াতে পারি। অ্যাজ ল্যাটারাল গাইড ফর রানিং হুইলস, রেলস বিয়ার স্ট্রেসেস ডেভেলপ ডিউ টু ভার্টিক্যাল লোডস, এবং সেটা ট্রান্সমিট করে নিচে। রেল
Rails carry out functions of transmitting the load to a larger area through sleeper and ballast. তার মানে উপরে ট্রেন থেকে যে লোড আসছে সেটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আলটিমেটলি সাবগ্রেডে। টাইপস অফ রেলস: ডাবল হেডেড, বুল হেডেড, ফ্ল্যাট ফুটেড। আমি এই ছবিটা একটু পরে দেখাবো, কারণ আবার শেয়ারিং এ প্রবলেম হতে পারে। আমি এটা বলে নেই, তারপর আমি এটা দেখাবো। ডাবল হেডেড, বুঝতে পারতেছে নাম থেকে দুইটা হেড। বুল হেডেড, একটা হেড বড়। এবং ফ্ল্যাট ফুটেড, ফ্ল্যাট ফুটেড রেল সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমি দেখি তোমাদেরকে এখানে আহ, আমার এখানে বোঝা যাচ্ছে যে তোমাদের দেখা যাচ্ছে। এই হলো আমাদের ডাবল হেডেড রেল, বুল হেডেড রেল এবং ফ্ল্যাট ফুটেড রেল। এটার দুইটা হেড, রেলটা স্লিপারের উপরে বসানো থাকে। এইটা ডাবল হেডেড, এই বুল হেডেড। উপরে যেটার উপরে চাকা থাকে সেটা সাইজ বড়, নিচেরটার সাইজ কম, যেটাকে আমরা ফুট বলি। ফ্ল্যাট ফুটেড, যেটা উপরেরটা হেড, এটা ওয়েব এবং এটা ফুট এবং হাইট। সুতরাং এগুলো আমাদেরকে ডিজাইন করতে হয়। হেড কি ধরনের হবে, ওয়েব কি ধরনের হবে, ফুট কি ধরনের হবে, এবং আলটিমেটলি এটার হাইট কতটুকু হবে। এবং আরেকটা হচ্ছে ওয়েট, যেটা আমরা আসবো একটু পরে। ওয়েট, এই সবগুলো মিলে আসলে রেলকে ডিফাইন করা হয়। আমরা রেল বলতে তাহলে তার হেডের কি অবস্থা, ওয়েভের কি অবস্থা, ফুটের কি অবস্থা, তার হাইট কত, এবং তার ইউনিট লেন্থে ওয়েট কত, এই জিনিসগুলো আমরা ডিফাইন করে রেলকে ডিফাইন করি। আমি আবার চলে যাই ইয়েতে। আমার এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, না পেলে জানাবে। তাহলে আমরা বলছিলাম ডাবল হেডেড রেলস, বুল হেডেড রেলস, ফ্ল্যাট ফুটেড রেলস। সবচেয়ে বেশি ব্যবহার হয় ফ্ল্যাট ফুটেড রেলস, যার জন্য আমরা বলবো এর অ্যাডভান্টেজ কি কি। চেয়ার্স, নো চেয়ার্স আর রিকোয়ার্ড টু দিস ফর্ম। রেলকে ধরে রাখার জন্য, আমরা ছবি আসবো আরো পরে, যে রেলকে ধরে রাখার জন্য স্লিপারের সাথে আটকানোর জন্য চেয়ারে বসাতে হয়, সেই চেয়ারটা ফ্ল্যাট ফুটের জন্য লাগে না। এর স্টিফনেস বেশি। কিংস, রেলের হেডে দানাদার বা গুটি হয়ে যায় যখন টেম্পারেচার এবং চলতে থাকে, বেড়ে যায়। এই কিংসের প্রবণতা কম এবং কস্ট, ফ্ল্যাট ফুটেড রেলসের কস্ট কম। লোড ডিস্ট্রিবিউশন বেটার, সে ভালো করে লোড ডিস্ট্রিবিউট করতে পারে। এবং আমরা বলছিলাম যে ওয়েট ডিফাইন করা হয়, ওয়েট অফ রেল। আমরা বলি রেল ইজ ডিফাইন্ড বাই ইটস ওয়েট। 40 kilogram rail means that the weight of rail per meter length is 45 kilogram. হুম, এইভাবে আমরা রেলকে ডিফাইন করি। অনেক সময় পাউন্ডে ডিফাইন করা হয়, অনেক সময় কিলোগ্রামে ডিফাইন করা হয়। তার মানে 1 মিটার রেলের ওজন কত, সেই রকম হতে পারে যে 1 ফুট রেলের বা 1 ইয়ার্ড, 3 ফুট রেলের ওজন কত। এই রেলের ওয়েট কার উপর নির্ভর করবে? হেভিয়েস্ট অ্যাক্সেল লোড, অ্যাক্সেল লোড কতটুকু নিতে পারে। গেজ অফ ট্র্যাক, একটু আগে গেজ বলছি, সুতরাং সেই মেজারমেন্ট। ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, আমরা যত স্পিড বেশি চাই তত আমাদের ওয়েট বেশি লাগবে। টাইপ অ্যান্ড স্পেসিফিক অফ স্লিপার্স, স্লিপারের স্পেসিং যত বেশি হবে আমাদেরকে ওয়েট অফ রেলও বাড়াতে হবে। ডেপথ অফ ব্যালাস্ট কুশন, ডেপথ অফ ব্যালাস্ট কুশন
আমাদের এই ডেপথ যত বেশি হবে তত আমরা কম ওয়েট দিয়ে চালাতে পারবো। অ্যান্ড নেচার অফ ট্রাফিক, ট্রাফিক যত বেশি হবে, হেভি হবে, তত আমাদের ওয়েট অফ রেল বাড়াতে হবে। এখানে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে ম্যাক্সিমাম অ্যাকশন লোড, তার সাথে রিলেশনশিপ কত ইয়ের সাথে। সুতরাং আমরা যদি 90 পাউন্ডস পার ইয়ার্ড, যেটা বলছিলাম ওই যে 3 ফিট, যদি আমরা চিন্তা করি তাহলে অ্যাক্সেল লোড হবে 22.5 টনস। আর যদি 52 গ্রাম পার মিটার আমরা রেল ব্যবহার করি, তখন অ্যাক্সেল লোড হবে 29.12 টন। তার মানে যত সেকশন ওয়েট হবে তত অ্যাক্সেল লোড আমরা বেশি নিতে পারি। যার জন্য আমরা বলছিলাম যে আমাদের টাইপ অফ ট্রাফিক, হ্যাঁ, এটা যখন বেশি হবে তখন আমরা সেই রেলের ওয়েটও আমাদেরকে বাড়াতে হবে। রেলের সেকশনকে ডিজাইন করার জন্য আমরা যে বলছিলাম যে কি কি ফ্যাক্টর আমাদের ডিফাইন করতে হবে, দ্য রেল শুড হ্যাভ মোস্ট ইকোনমিক্যাল সেকশন কনসিস্টিং অফ উইথ স্ট্রেংথ, সাফিসিয়েন্ট উইথ স্ট্রেংথ, স্টিফনেস অ্যান্ড ডিউরেবিলিটি। এবং সেন্টার অফ গ্র্যাভিটিটা তার হাইটের সেন্টারের কাছাকাছি থাকতে হবে। এবং এ রেল প্রাইমারি কনসিস্ট অফ হেড, ওয়েভ অ্যান্ড ফুট, যেটাকে আমরা ছবি আগে দেখাচ্ছিলাম। আমি এখানে আর যাব না। হেড আমরা ছবিতে দেখানো হয়েছে, হেড, ওয়েভ এবং ফুট। আমরা রেলের কতগুলো ডিফেক্ট আছে সেই ডিফেক্ট আমরা দেখব। একটা হচ্ছে করুগেটেড or roaring of rails, meaning in certain places heads of the rails are found not straight but corrugated with a wavy surface। তার মানে এটা স্মুথ সারফেস থাকে না, ঢেউ খেলানো একটা সারফেস উপরে তৈরি হয়ে যায়, এটাকে আমরা বলি করুগেটেড। এবং রোরিং শব্দটা আসছে যেহেতু সাউন্ড, রোরিং সাউন্ড, যখন এই ঢেউ খেলানো থাকে তখন আওয়াজ অনেক বেড়ে যায়, এই কারণে আমরা বলি করুগেটেড আর রোরিং অফ রেলস। কেন হয়? ইটস ভেরি কমপ্লেক্স ফেনোমেনা। ধরে নেওয়া হয় যে এই কারণে হয় যে কোনিং অফ ইঞ্জিন অফ হুইলস। কোনিং অফ ইঞ্জিন হুইলস কি একটু পরে আমরা দেখব। কোনিং অফ হুইল তার মানে রেলের চাকাটাকে কোন হিসেবে ব্যবহার করা হয়। আমরা নর্মালি গাড়ির চাকা যেরকম থাকে ফ্ল্যাট, সেরকম রেলের চাকা হয় না। রেলের চাকা হয় কোন, আউটার সাইডের ডায়ামিটার বেশি থাকে, ইনার সাইডের ডায়ামিটার, সরি আমি উল্টা বললাম, ইনার সাইডের ডায়ামিটার বেশি থাকবে, আউটার সাইডের ডায়ামিটার কম থাকবে। এটাকে বলে কোনিং অফ ইঞ্জিন হুইলস, ইঞ্জিন যারা চালাচ্ছে। এক্সেসিভ স্ল্যাক অফ এক্সেসিভ টাইট অফ গেজ, তার মানে গেজ যদি লুজ হয়। হাই স্পিড, নন ইউনিফর্ম অফ ডায়ামিটার অফ ইঞ্জিন হুইলস, প্রেজেন্স অফ হাই হিউমিডিটি, রিজিড রেলওয়ে ট্র্যাক, স্লিপিং অফ হুইলস, স্লিপ করে বিশেষ করে যেখানে কার্ভ, স্মল স্পেসিং বিটুইন ড্রাইভিং এক্সেল অ্যান্ড লোকোমোটিভ, সাডেন অ্যাপ্লিকেশন অফ ব্রেকস, হঠাৎ করে ব্রেক, অ্যান্ড ইউজ অফ স্টিল হ্যাভিং হাই নাইট্রোজেন কন্টেন্ট অ্যান্ড হাই টেন্সাইল স্ট্রেংথ। এইসব কারণে আমাদের এই করোগেটেড বা রোরিং রেলস তৈরি হয়। এবং সেটাকে আমাদের অকারেন্স কোথায় কোথায় হতে পারে? অ্যাট পয়েন্ট অফ স্টার্টিং অ্যান্ড স্টপিং, on electrical section where ballast used for railway track consist of broken bricks, তার মানে কম স্ট্রেংথের ব্যালাস্ট ব্যবহার করলে, লং টানেল, স্টিপ গ্রেডিয়েন্ট, এইসব জায়গায় বেশিরভাগ এই করুগেশন তৈরি হয়। ইফেক্ট কি? করুগেশনের জন্য ডিসকমফোর্ট টু প্যাসেঞ্জার, এবং সাউন্ড বেশি হয়, রোরিং সাউন্ড, আনপ্লিজেন্ট অ্যান্ড এক্সেসিভ নয়েজ কজেস গ্রেটার ইনকনভিনিয়েন্স টু প্যাসেঞ্জার, এবং এটার থেকে অ্যাক্সিডেন্ট বেড়ে যায় এবং অন্য অন্য পার্টসগুলো লুজ হয়ে যায়। রেমেডি কি, কি করে এটার থেকে দূর হতে পারি আমরা? দ্য অনলি রেমেডি উইচ ইজ প্র্যাকটিসড at present to remove corrugated is to grind the corrugation for rails by special machines। তার মানে গ্রাইন্ডিং করে এটাকে ঘষে এটাকে সমান করে দেওয়া হয়, এই রেমেডিটাই বেশি ব্যবহার করা হয়। সুতরাং আমরা একটা ডিফেক্ট দেখলাম, কাকে করুগেশন বলে।
আরেকটা ডিফেক্ট হচ্ছে করোশন। এটা সবাই স্টিল আমরা পড়ে আসছি, তোমরা এতদিন ধরে জানো করোশন, তার মানে পানির যত ওয়েট হবে, ওয়েটনেস বাড়লে আমরা মরিচা পড়া, যেটাকে বলে করোশন। সুতরাং এই করোশনটা সেখানে হয়। রেল সেকশন ইজ গ্র্যাজুয়ালি রিডিউসড, করোশনে হলে সেটা কমে যায় সেকশনটা। ফ্যাটিক স্ট্রেংথ অফ আ রেল ইজ লোয়ার্ড, দের ইজ কনসিডারেবল ইনক্রিজ ইন ওয়্যার অফ রেল। টু প্রিভেন্ট করোশন, এই করোশন প্রিভেন্ট করার জন্য আমরা দুই ধরনের টেকনিক ব্যবহার করি। একটা হচ্ছে কোয়ালিটি অফ রেল, আমরা স্পেশাল স্টিল আর অ্যালয় স্টিল ব্যবহার করি, এটাকে বলে কোয়ালিটি অফ রেল, সেখান থেকে আমরা করোশন কম হয়। এবং সারফেস ট্রিটমেন্ট, তার মানে সারফেসটাকে পেইন্ট করে দেওয়া হয়, স্পেশাল পেইন্ট, রেড লিড, বিটুমিন অথবা কোল টার, এগুলো যদি আমরা লাগাই তাহলে সারফেসটা পানির থেকে দূরে থাকে, তার মানে পানি অবজর্ভ করতে পারে না, যার জন্য করোশন কম হয়। রেলের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেন্থ অফ রেলস। আমরা চেষ্টা করি বেশিরভাগ লং রেল ব্যবহার করার জন্য। দ্য টেন্ডেন্সি অ্যাট প্রেজেন্ট ইজ টু অ্যাডপ্ট আ রেল অফ মোর লেন্থ, তার মানে আমরা লম্বা লেন্থ ব্যবহার করতে চাই। কেন করতে চাই? ইট এলিমিনেটস জয়েন্টস উইচ আর দ্য উইকেস্ট পার্ট অফ দ্য ট্র্যাক, লেস নাম্বার অফ রেল ফাস্টেনিংস। ফাস্টেনিংস কি আমরা পরের ক্লাসে পড়বো, এটা এই ক্লাসে পড়বো না। রেলকে স্লিপারের সাথে ধরে রাখার জন্য আমরা যেসব মেকানিজম ব্যবহার করি সেটাকে আমরা বলি ফাস্টেনিংস, বেঁধে রাখা, ফাস্টেনিংস। হ্যাঁ, সেটা আমরা পরের ক্লাসে পড়বো। তো নাম্বার অফ রেল ফাস্টেনিংস কম লাগে, লেস, and this results in low construction and maintenance cost, smooth running of trains and comfort of passengers. এই কারণে আমরা লম্বা রেল ব্যবহার করে থাকি। কিন্তু এই লম্বা রেল আমরা ইচ্ছা মতো লম্বা করতে পারি না। কেন? ম্যানুফ্যাকচারিং করার অসুবিধা, ল্যাক অফ ফ্যাসিলিটিস ফর ট্রান্সপোর্ট, একটা জায়গা থেকে একটা জায়গা নেওয়া, লিফটিং, হ্যান্ডলিং, এগুলো সব ডিফিকাল্ট। ডিফিকাল্টিস হ্যাভ এ বিগার এক্সপেনশন জয়েন্ট, আমরা খুব বেশি করলে এক্সপেনশন জয়েন্ট বড় দিতে হয়, তার কারণ এটা টেম্পারেচার যখন বাড়তে থাকে, যখন চলতে থাকে, তখন এক্সপেনশনটা অনেক বেশি হয়। অ্যাট দ্য ফিটিং, হেভি ইন্টারনাল থার্মাল স্ট্রেসেস ইন লং ট্রেল, এটা থার্মাল স্ট্রেসেস তৈরি হয়, যার জন্য আমাদের ওইখানে ওই যে দেখলে করোগেশন বেশি হয়ে যায়, বাকলিং হয়। এই কারণে আমরা একটা লিমিট পর্যন্ত লং রেল ব্যবহার করতে পারি। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে 12.8 মিটার এবং 11.8 মিটার, তার মানে বাংলাদেশে 12.8 মিটার এবং ইন্ডিয়াতে 11.89 মিটার ফর ব্রড গেজ অ্যান্ড মিটার গেজ রেসপেক্টিভলি। The normal rail lengths in America, Britain, France, and Germany are 11.89, 18.3, 24, and 30 মিটার রেসপেক্টিভলি। তার মানে জার্মানিতে সবচেয়ে লম্বা রেল ব্যবহার করা হয় 30 মিটার। ওয়্যার অফ রেলস, ওয়্যারের ক্ষয় হয় চলতে চলতে। The rail head gets worn out in course of time due to friction between rail and moving wheels, impact produced by acceleration, deceleration, and braking of wheels, abrasion caused by rail, প্রত্যেকটা টার্মে তোমরা কম বেশি পরিচিত, and the effects of weathering like temperature, moisture change, etc. সুতরাং এই বিভিন্ন ধরনের ক্ষয় হয় হেডে। এটা হচ্ছে ওয়্যার টপ অফ রেল, হেডের মধ্যে, ওয়্যার অন এন্ডস অফ রেলস অ্যান্ড সাইডস অফ রেলস, বিভিন্ন জায়গায় এই ক্ষয়গুলো হয়। এই ওয়্যারটাকে কম করার জন্য আমরা যেসব ব্যবস্থা নেই তার কিছু হচ্ছে ইউজ অফ স্পেশাল অ্যালয় স্টিল, ইউজ হেভিয়ার রেলস, গুড মেনটেনেন্স অফ ট্র্যাক, রেগুলার মেনটেনেন্স যদি করি, আগে তোমরা পড়ে আসছো অনেক, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট যাই বলি না কেন, যদি মেনটেনেন্স রেগুলার রুটিন মেনটেনেন্স হয় তাহলে সেটা বেশি দিন চলে, আর না হলে হঠাৎ করে সেটা খারাপ হয়ে যায়। রিডাকশন অফ এক্সপেনশন গ্যাপ, reduction of number of joints by welding, exchange of inner and outer rails on curves,
এটা আমরা পরে দেখবো আবার কার্ভে, যে কার্ভের মধ্যে আমরা ইনার এবং আউটার রেল চেঞ্জ করা যায়। ইন্ট্রোডাকশন প্যারালাল চেক রেলসটাও আমরা পরে দেখব, যে and lubrication of gauge face of outer rail in case of cars. সুতরাং এইসব কাউন্টার মেজার্স আমরা নিলে আমরা এই ওয়্যার কমানো যায়। আমরা একটা টার্ম ব্যবহার করছিলাম, কোনিং অফ হুইলস। আমরা বলছিলাম এইটা ট্রেনের জন্য বা রেলের জন্য খুব স্পেশাল ফিচার। দ্য ফ্লেঞ্জেস অফ হুইলস আর নেভার মেড ফ্ল্যাট। ফ্লেঞ্জ বলতে চাকা, আমরা ছবি দেখব, জানি না ঠিক এখানে আছে কিনা, but they are shaped of a cone with a slope of 1 in 20. 1 in 20 স্লোপে থাকা হয়। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো, মনে করো দুইটা চাকা ট্রেনের আসে, তার স্লোপটা এরকম, ভিতরে তার মানে দুই রেলের মাঝখানে যে পোর্শনটা থাকে তার ডায়ামিটার বেশি, এবং তারপরে হচ্ছে ডায়ামিটার কম বাইরের দিকে। এরকম একটা জিনিস চিন্তা করে দেখো, ট্রেনটাকে রেলের উপর বসায় দেওয়া হয়, তাহলে আসলে এমন একটা ফোর্স কাজ করে যে এই রেলটা, যে দুই পাশে দুইটা রেল চাকাটাকে মাঝখানে বসার জন্য সাহায্য করে। এই যে কোনিং যদি না থাকতো, কোন অফ হুইলস যদি না হতো, তাহলে রেলটাকে সরাসরি এইভাবে বসানো যেত না। তোমাদের বইতে কয়টা ছবি আছে, এই ছবিটা এখানে নাই, আমি কালকে দেখলাম। আহ আমরা ছবি দেখব পরে। Coning of wheels is mainly done to maintain the vehicle in central position with respect to track, and thereby to avoid friction between rail and wheel rim, to minimize slipping of inner wheel when moving along a curve. এইগুলি প্রত্যেকটাই আবার আমরা একটু একটু করে দেখব বিভিন্ন ক্লাসে, এক একটা চ্যাপ্টারে যখন আসবে। কোনিং অফ হুইলস এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটা সরে যেতে চায়, অনেক সময় ডিসকমফোর্ট হয়। হরাইজন্টাল কম্পোনেন্টস টু টার্ন দ্য রেল দ্য আউটওয়ার্ড ডাইরেকশনে, বাইরের দিকে ঠেলে, সুতরাং গেজ বেড়ে যেতে চায়। এবং বেস প্লেটটা কি সেটা আমরা দেখব। বিশেষ করে বেস প্লেটটা ব্যবহার করা হয় ফ্ল্যাট ফুটেড রেলের জন্য, এটাও ড্যামেজ হয় বেশি এই কোনিং অফ হুইলস এর জন্য। কিন্তু খেয়াল রাখবে, ডিসঅ্যাডভান্টেজ আমরা যাই বলি না কেন, এই কোনিং অফ হুইলস এর জন্যই আসলে রেল স্মুথলি ট্র্যাকের উপরে চলতে পারে এবং অ্যাক্সিডেন্ট কম, যার জন্য আমরা আসলে এটাকে বলেই থাকি যে রেলটা হচ্ছে সেফেস্ট ট্রান্সপোর্ট মোড। ইন অর্ডার টু মিনিমাইজ দ্য অ্যাবাভ মেনশন ডিসঅ্যাডভান্টেজেস, এটার ছবি আমরা পরে দেখব। টিল্টিং অফ রেলস, রেলটাকে টিল্ট করা হয় একই 1 in 20-তে, এবং দ্য স্লোপ অফ বেস প্লেট দেওয়া হয়, আমরা পুরো ছবিটাই পরে দেখব। সুতরাং আলটিমেটলি যেটা করা হয়, রেলটা হুইলটা প্যারালাল টু রেল হয়, এবং রেলটা পারপেন্ডিকুলার টু বেস প্লেট, এবং বেস প্লেটটাকে আমরা এই 1 in 20 স্লোপে সেট করা হয়, যার জন্য দুইটা জিনিস হয়। একটা হচ্ছে কোনিং অফ হুইলস, হুইলটাকে আমরা 1 in 20-তে কোন করি, এবং বেস প্লেটটাকে আমরা 1 in 20-তে স্লোপ দিয়ে ফিট করি। তাহলে আলটিমেটলি এই দুইটার জন্য এটা একটা হরাইজন্টাল সারফেসে, হুইলটা একটা হরাইজন্টাল সারফেসেই রান করতে পারে, যার জন্য রেলের একটা বড় অংশ হুইল টাচ করে থাকে। টিল্টিং অফ রেলস মেনটেন্স দ্য গেজ প্রপারলি, দ্য ওয়্যার অফ হেড of rails is uniform due to tilting of rails, and the tilting of rails increases the life of sleepers as well as rails. তার মানে advantage of tilting of rails. আরেকটা প্রবলেম রেলের, সেটা হচ্ছে হগড রেলস। Rails which are bent vertically at the ends are known as hogged rails.
করুগেটেড আমরা বলছিলাম ওয়েভি সারফেস, আর এটা হচ্ছে ভার্টিক্যালি বেন্ড হয়ে যাওয়া। বিশেষ করে এন্ডে আমরা যে জয়েন্ট দিই, জয়েন্টের কাছে এটা বেন্ড হয়ে যায়, এটাকে বলে হগড রেলস। দ্য হগড রেলস শুড বি রিমুভড অ্যান্ড রিপ্লেসড বাই নিউ রেলস। দ্য এন্ড পোর্শন অফ দ্য রেল ইজ কাট অফ। হগ রেলসটা এটাকে একইভাবে কেটে বের করে ফেলতে, গ্রাইন্ডিং করলে এটা চলবে না। হগ রেলস ক্যান বি ইমপ্রুভড বাই ওয়েল্ডিং দ্য ওয়ান্স এন্ডস অফ দ্য রেলস। আমরা ওই জয়েন্ট না রেখে যদি ওয়েল্ড করি তাহলে হগিংটা কমে যায়। Hog rails can also be improved by some simple device such as dehog machine. তার মানে ইয়ে দিয়ে চেপে এটাকে আবার জায়গা মতো নিয়ে আসা। আরেকটা ডিফেক্ট হচ্ছে বাকলিং, যে কথাটা আমি একটু বলছিলাম যে লং রেল যদি আমরা দেই অনেক সময় বাকলিং টেম্পারেচারের জন্য। Sometimes formation of buckling takes place, which means that the track has gone out of its original position. বেঁকে যাচ্ছে হরাইজন্টাল ডাইরেকশনে। Precautions to be taken as follows: expansion gap should be sufficient, তাহলে এটা বেন্ড হবে না। দ্য ফিশ বোল্টস কি, ওই যে ফাস্টেনিংস আমরা বলছিলাম, ফিশ প্লেট এবং ফিশ বোল্ট, আমরা দেখবো এটা ছবিতে। নট বি টাইটেন আপ টু সাচ অ্যান এক্সটেন্ট অ্যাজ টু প্রিভেন্ট এক্সপেনশন অর কন্ট্রাকশন অফ রেলস। দ্য কন্ট্যাক্ট সারফেস বিটুইন দ্য ফিশ প্লেটস অ্যান্ড দ্য রেলস শুড বি পিরিয়ডিকলি lubricated. Lubrication, এই ওয়্যার অফ রেলের এখানে এই যে বার অথবা যে কিং যেটা বলা হয়, দেখো উপরের সারফেসটা ওয়্যার হয়ে এখানে জমে যায়, গেজ সাইড, তার মানে ইনার সাইড, ভিতরে। এন রেলস, এই যে হগিং, এখানে ওয়্যার হয়ে যায় হুইলের দুইটা রেলের এক্সপেনশন জয়েন্ট বা গ্যাপ। আমি আরেকটা ফাইলে যাব, দেখি এইটা দেখা যায় কিনা। দেখা না গেলে বলবে, আমি জানি না রেলস কি দেখা যাচ্ছে কিনা। আমাদের এখানেই ছিল ডাবল হেডেড, বুল হেডেড, ফ্ল্যাট ফুটেড। এটা আগে তোমরা বলছিলে রেল দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে বলে মনে হয়। ডাবল হেডেড, বুল হেডেড, ফ্ল্যাট ফুটেড। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখো ডাবল হেডেড রেল,
বুল হেডেড রেল এবং ফ্ল্যাট ফুটেড রেল। হ্যাঁ, আমরা বলছিলাম যে হাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার হেড, ওয়েব, ফুট এবং তার হাইটটা, এবং আমরা বলছিলাম ওয়েট। হুম, তাহলে এগুলো হচ্ছে রেলের জন্য খুব জরুরি। এই ডাইমেনশন গুলোই দেখো, এই যে একটা ফ্ল্যাট ফুটেড রেল, বিভিন্ন ডাইমেনশন দেখানো হচ্ছে। হ্যাঁ, এবং এগুলো ডিজাইন করা, যদিও আমরা ডিজাইনে পুরোপুরি যাব না। দেখো, টেনশন সাইড, কম্প্রেশন সাইড, তার হাইটের উপর নির্ভর করবে, এবং তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে সেটাকে ডিজাইন করে আমরা বলছিলাম মোটামুটি এই তার হাইটের মাঝামাঝি জায়গায় যেন থাকে, এইভাবে ডিজাইন করতে হয়। আমি আরেকটা ফাইল দেখাবো, একটু বলবে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? এখন দেখা যাওয়ার কথা। হুম, আমরা এখানে আরেকটা জিনিস শুধু দেখাবো গেজে, আমাদের যেটা আমার ওই স্লাইডে নাই, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লোডিং গেজ। এই লোডিং গেজ বলা হয়, তার মানে আমরা ম্যাক্সিমাম, দ্য লোডিং গেজ রিপ্রেজেন্টস দ্য ম্যাক্সিমাম উইথ অ্যান্ড হাইট টু হুইচ আ রোলিং স্টক, নেমলি আ লোকোমোটিভ, কোচ অর ওয়াগন, ক্যান বি বিল্ট অর লোডেড। এই গেজ দিয়ে মেজার করা হয় যে আসলে কতটুকু এই এরিয়াটা, কতটুকু, যেমন আমাদের যদি খেয়াল করো, আমাদের ট্রাক দেখছো তোমরা সবাই, ওভারলোডেড, ইভেন রিক্সা ভ্যান এগুলো যে হয়, দেখো কত যে মাল নিয়ে যায় তার ক্যাপাসিটির থেকে বাইরে, এবং ট্রাক নিয়ে যাচ্ছে, রড নিয়ে যাচ্ছে, রড ঝুলতে থাকে, বাঁশ নিয়ে যাচ্ছে, বাঁশ ঝুলতে থাকে। সুতরাং এই জিনিসগুলো যেন না হয়, এই কারণে একটা গেজ রাখা হয়। তার কারণ হচ্ছে অনেক সময় ব্রিজে রেল চলে, সুতরাং ব্রিজে যদি এগুলো যায় তাহলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হতে পারে, প্যাসেঞ্জার মানুষ তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কারণে একটা ভলিউম বা লিমিট দেওয়া থাকে, ডাইমেনশন, যে কতটুকু সে বেশি যেতে পারে। সুতরাং এই ডাইমেনশন দিয়ে, এই যে হরাইজন্টাল পোস্ট, এখান থেকে যদি ট্রেনটা চলে, তাহলে আমরা বুঝতে পারবো তার কোনো অংশ বের হয়ে আছে কিনা, এবং সে গেজের ভিতরে, লোডিং গেজের ভিতরে আছে কিনা। এটাকেই বলে আমরা লোডিং গেজ। এই ডেফিনেশনটা ওই ইয়েতে ছিল না, এইটা এখানে ইয়ে করা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা অ্যাটেন্ডেন্স এখানে নিচ্ছি না, তার কারণ অ্যাটেন্ডেন্স অটোমেটিক তোমাদের জেনারেট হবে, সেখান থেকে আমি দেখে নিব। আর আমাদের আজকে পর্যন্ত যা পড়ানো হলো, আমরা আগে ইন্ট্রোডাকশন ছিল, এবং তারপরে আমাদের আহ, একটা একটা চ্যাপ্টার ছিল তোমাদের, কি পড়ানো হয়েছিল, রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রাকটিভ পাওয়ার। এবং আজকে পড়লাম গেজ এবং রেল। তাহলে এই সবগুলা আমাদের নেক্সট ক্লাস টেস্টে থাকবে। ক্লাস টেস্ট, আমি তোমাদেরকে জানানো হয়েছিল ক্লাস টেস্ট হবে ফিজিক্যালি। সুতরাং আমাদের যদি
অনলাইন চলতে থাকে তাহলে আমি এখন ক্লাস টেস্ট নিব না। অনলাইন আশা করি হয়তো নেক্সট ক্লাসে থাকবে না। সেটা যার যার ক্লাসে আমরা ক্লাস টেস্ট ফিজিক্যালি নিব। এবং আজকে পর্যন্ত যা পড়ানো হলো, রেজিস্ট্যান্স থেকে একটা প্রশ্ন থাকবেই, দুইটা প্রশ্ন থাকবে ক্লাস টেস্টে, দুইটাই তোমাদেরকে উত্তর দিতে হবে। রেজিস্ট্যান্স থেকে একটা থাকবে, বাকি আজকে যা পড়ানো হলো সেগুলোর থেকে একটা থাকবে। ঠিক আছে, আমি তোমাদেরকে শোনা যাচ্ছে না। আহ যদি একান্ত কোনো সংক্ষিপ্ত কোয়েশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে একটু দিতে পারো। আমি 2-3 মিনিট দেখবো, যদি না থাকে কারো তাহলে আমরা আজকের সেশন ক্লোজ করে দেব।